কক্ষটা দেখতে কেমন অদ্ভুত। এর আগে কখনো কোনোদিনও আমি এমন কক্ষ দেখিনি। আমাদের রাজ্যে তো এমন একটি কক্ষ আছে, সেটাও জানতাম না আমি। না, কি তোমরা আমাকে এভাবে এখানে আটকে রেখেছো কেন? আর এভাবে শেকল দিয়ে বেঁধে রেখেছো কেন? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মহারাজ, আপনি একজন বড্ড উন্মাদ পাগল, আর তাই আপনাকে বন্দি করে না রাখলে তো এই রাজ্যের ক্ষতি হয়ে যাবে, তাই না? আর এই রাজ্যকে আপনার মতো বদ্ধ পাগল এবং উন্মাদের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে এভাবে বেঁধে রাখা হয়েছে। আর যতদিন না আপনি সুস্থ হবেন ততদিন এভাবেই আপনাকে বেঁধে রাখা হবে রাজামশাই। অবশেষে আমরা আমাদের পরিকল্পনা সফল করতে পেরেছি। আমার যে কি আনন্দ লাগছে বৈদ্যমশাই, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তো ভাবিনি সবকিছু এভাবেই এত সহজে হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, প্রথম প্রথম তো আমিও বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম নিশ্চয়ই কাজটা করতে গিয়ে আমরা বিপদে পড়ে যেতে পারি, কিন্তু বিপদ তো দূরের কথা, আমরা তো খুব সহজেই রাজাকে পাগল বানিয়ে রাজ কারাগারে বন্দি করে রাখতে পারলাম। আর রাজ্যের সব মানুষেরাও এটা মেনে নিয়েছে যে মহারানী চলে যাওয়ায় মহারাজ বড্ড উন্মাদ পাগল হয়ে গেছেন, আর তাই তাকে বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারপরও আমাদের একটা সামান্য কাজ বাকি রয়ে গেছে, আর সেটা হলো ওই রানীমাকে খুঁজে বের করা। কিন্তু মহারাজ তো নিজেই রানীমাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করলেন, কোথাও তো খুঁজে পেলেন না। তাহলে আমরা কি করে রানীমাকে কিভাবে খুঁজে পাবো বলুন তো? ওই রানীমাকে আমাদের যে খুঁজে বের করতেই হবে, আর রানীমাকে খুঁজে পেয়ে তাকে শেষ করে ফেলতে হবে, না হলে আমাদের একটা বিপদের আশঙ্কা থেকেই যায়। এরকমও তো হতে পারে ওই রানী হয়তো কোনোদিন এমন ভাবে ফিরে আসতে পারে যে আমরা সবাই বিপদে পড়ে যেতে পারি। কিন্তু রানীমাও তো বড্ড উন্মাদ, তাহলে রানীমা কি করে আমাদের বিপদের কারণ হতে পারে? বৈদ্যমশাই, যত যাই বলুন না কেন, শত্রুর কোনো শেষ রাখতে হয় না, বুঝলেন তো? ওদিকে রাজু আর একটু দেরি না করে নদীর পাড়ে গিয়ে হাজির হয়, কিন্তু সেখানে গিয়ে সে জলপরীর কোনো দেখা পায় না। কি, আজ জলপরি এখানে এখনো আসেনি কেন? রোজই তো এই সময় জলপরি এখানে উপস্থিত থাকে, কিন্তু আজ আজ কেন আসছে না সে? আমার যে জলপরির সাথে আজ অনেক কথা ছিল, কিন্তু জলপরি না এলে আমি আমার সব কথা কি করে তাকে বলবো? ওদিকে মা আমার জুয়ের বিয়ের কথা ঠিক করে রেখেছে, কিন্তু কিন্তু মাকে আমি কি করে বোঝাবো জুইকে আমি বিয়ে করতে পারবো না? কারণ জুইকে আমি কখনো ওভাবে ভাবিনি। আমি শুধুমাত্র একজনকেই ভালোবেসেছি, আর সেটা হলো জলপরি। আর জলপরীকে ছাড়া আমি অন্য কাউকে আমার মনটা দিতে পারবো না। কিন্তু জলপরি কি হলো? জলপরি কেন এখানে এখনো এলো না? না না, এত অস্থির না হই, আমি একটু অপেক্ষা করি। আমার বিশ্বাস জলপরি ঠিক এখানে আসবে আর আমার সাথে দেখা করবে, আর আমি জলপরির সাথে দেখা না করে কিছুতেই বাড়ি ফিরে যাব না। এই কথা বলে রাজু জলপরীর জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে রাজুর মা আর একটু দেরি না করে জুইদের বাড়িতে যায়। মা জুই, জুই বাড়িতে আছিস মা? রাজুর মায়ের কথা শুনে জুই তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসে। একে কাকি, তুমি এই সময় এখানে এলে যে? আর কিছুক্ষণ পরে তো আমি তোমাদের বাড়ির ওদিকেই যেতাম। আসলে মা জুই, তোর সাথে আমার কিছু কথা আছে, তাই আর কি এলাম। কি কথা কাকি, বলো। এখানে নয় রে জুই, একটু এদিকে আয় তো, তোর সাথে আমার একটু দরকারি কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। এরপর রাজুর মা জুইকে সাথে করে সেখান থেকে অন্য একটি জায়গায় যায়। এবার বলো তো কাকি, কি হয়েছে যার কারণে তুমি আমাকে বাড়ি থেকে বাইরে ডেকে আনলে? আর
তাছাড়া তোমার চোখ মুখে এমন চিন্তার ভাস দেখা যাচ্ছে কেন গো? তোমার শরীর ঠিক আছে তো? রাজু ঠিক আছে তো? তখনই রাজুর মা জুঁইয়ের হাতটা ধরে ফেলে। মা জুঁই, তুই কথা দে, যত যায় কিছু হয়ে যাক না কেন, তুই আমার রাজুর হাত কখনোই ছাড়বি না। আমার রাজুকে সব বিপদ থেকে তুই রক্ষা করবি। হ্যাঁ কাকি, অবশ্যই আমি রাজুকে সব বিপদ থেকে রক্ষা করব, কারণ ও যে আমার স্বামী হতে চলেছে। ওর দায়িত্ব তো আমাকে নিতেই হবে। কিন্তু কি হয়েছে সেটা তো আগে আমাকে খুলে বলো। আমি জানি না মা, আমি জানি না, আমি সঠিকভাবে কিছুটি জানি না। তবে রাজু কিছুতেই তোকে বিয়ে করতে চাইছে না। আমার মনে হয় ও নিশ্চয় অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে, আর আমি চাই না তুই ছাড়া আমার বাড়ির বউ অন্য কেউ হোক। তাই আমাদের খুঁজে বের করতে হবে যে রাজু কোথায় যায় আর কি করে। রাজুর মায়ের কথা শুনে জুঁই ভীষণ কষ্ট পায়। এইসব তুমি কি বলছো কি কাকি? রাজু আমাকে বিয়ে করতে চায় না, এ কথা তো আমি একদমই সহ্য করতে পারছি না। আমি তো এতদিন ভেবে এসেছি রাজুও আমার মতো আমাকে ভালোবাসে। এখন দেখছি এই সব কিছু ভুল। এখন আমি কি করব বলো? না মা জুঁই, তুই এভাবে বলিস নে, তোকে শক্ত হতে হবে। তুই রাজুকে ভালোবাসিস আর রাজুর প্রতি তোর অধিকার আছে, আর তাই তুই রাজুকে অন্য পথ থেকে ফিরিয়ে নিয়ে আয় মা। তোর ভালোবাসা দিয়ে তুই রাজুকে তোর করে নে। তুমি একদম ঠিক কথা বলেছো কাকি। রাজুর উপর যদি কারো অধিকার থাকে তাহলে সেটা শুধুমাত্র আমারই আছে। আর তুমি একদম চিন্তা করো না, রাজু যদি কখনো কোনো মেয়ের পাল্লায় পড়ে থাকে তাকে আমি কিছুতে ওর জীবনে আসতে দেব না। তাকে আমি রাজুর থেকে অনেক অনেক দূরে সরিয়ে দেব। আর রাজুর জীবনে যদি কেউ থাকে সেটা আমি। কিন্তু রাজু কোথায় গেছে সেটা তুমি আগে আমাকে বলো তো। ও কোথায় গেছে সেটাও আমি জানি না রে মা, আমাদেরকে খুঁজে দেখতে হবে ও কোথায় আছে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো, আমরা আগে রাজুকে খুঁজে দেখি ও কোথায় গিয়েছে। কি হলো কি মৎস্যরাজ, আপনি চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন। এই কক্ষের মধ্যে কে আছে? এই কক্ষের মধ্যে কেউ আছে নাকি? রাজকুমার, এই কক্ষের মধ্যে কেউ নেই। আর তাছাড়া আমি এমনিতেই এদিকে হাঁটাহাঁটি করছিলাম। চলো রাজকুমার, আমি বরং একবার তোমার প্রাসাদে যাই, গিয়ে দেখি ওদিকে বিয়ের জোগান তুমি কতটুকু করেছো। হ্যাঁ মৎস্যরাজ, আজ আপনি কথাটা ঠিকই বলেছেন। আমার ওদিকে বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়ে গেছে। আর আপনারও একবার গিয়ে দেখে আসাটা বড্ড জরুরি, কারণ আমার অভিভাবক বলতে তো আপনি, তাই না? হ্যাঁ, সেটাই ঠিক আছে। তাহলে আমরা দেরি না করে তোমার প্রাসাদে যাই। হ্যাঁ মৎস্যরাজ, চলুন। কিন্তু হিমানি কোথায়? ও কি ওর কক্ষে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিমানি ওর কক্ষে আছে। ও একটু বিশ্রাম নিচ্ছে। বাদ দাও, চলো তোমার প্রাসাদে গিয়ে দেখি বিয়ের জোগাড় কতটুকু এগিয়েছো, আমি একটু দেখি। এরপর রাজকুমার মৎস্যরাজকে সাথে নিয়ে তার রাজপ্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। ওদিকে হিমানি সেই আয়নাটির উপর সেই পাথরটি তাক করতেই সে আয়নাটি অদ্ভুতভাবে আলোকিত হয়ে যায়। আর হিমানিও সে আয়নার মধ্যে কিছু একটা দেখতে পায়। সে দেখতে পায় একটি শিশু, যাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। নদীর জলে ভাসতে ভাসতে শিশুটি হঠাৎ করে নদীর ঢেউয়ের ধাক্কায় নদীর জলে ডুবে যায়। এটা কি হলো? ওই মানব শিশুটি ওভাবে ভাসতে ভাসতে কেমন নদীর জলে ডুবে গেল। বুড়ি দিদা, এ আমি কি দেখলাম? এই শিশুটি এভাবে নদীর জলে পড়ে গেল কেন? আর তাছাড়া এই আয়নার মধ্যেই বা আমি এসব কিছু কেন দেখলাম? আর এই শিশুটি কি এখনো বেঁচে আছে নাকি? হ্যাঁ হিমানি, এই শিশুটি এখনো বেঁচে আছে আর ভালো আছে, ওর কোনো ক্ষতি হয়নি। আসলে শিশুটি এক রাজ্যের রাজার কন্যা।
সেই রাজ্যের মন্ত্রী ষড়যন্ত্র করে রাজার কন্যাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু নদীর জলটা ছিল বড়ই উতলা। শিশুটি নদীর জলে ভাসতে থাকে, কিন্তু হঠাৎ করে নদী উত্তাল হয়ে সেই শিশুটি জলে ডুবে যায় এভাবেই। সবই তো বুঝলাম, কিন্তু এই শিশুটি যদি বেঁচে থাকে তাহলে কোথায় আছে সে? আর তাছাড়া আমি আরো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে জাদু আয়নায় বা এই শিশুটিকে কেন দেখানো হলো? এই শিশুটির সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? আপনি তো বললেন এই আয়নার ভেতরে নাকি আমি আমার অতীত দেখতে পাবো, তাহলে এই শিশুটির সাথে আমার কি সম্পর্ক? বলুন বুড়ি দিদা। বলছি মানে বলছি, সবটা তোমাকে খুলে বলবো দেখেই তো তোমাকে এই কক্ষে নিয়ে এসেছি। এই যে শিশুটিকে দেখতে পাচ্ছ, এই শিশুটি আর কেউই নয়, এই শিশুটি হলো। বলো বলো বুড়ি দিদা, থামলে কেন? এই শিশুটি কে? তুমি হঠাৎ করে এইভাবে থেমে যেতে পারো না, আমায় সবটা বলো। এই শিশুটির পরিচয় জানার জন্য যে আমার মনটা ছটফট করছে। বুড়ি দিদা, আমাকে সবকিছু খুলে বলো, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। ওদিকে রাজামশাই রাজকারাগারে বন্দী হয়ে অসহায়ের মতো জীবন কাটাতে থাকে আর নিজের ভাগ্যের জন্য কষ্ট পেতে থাকে। হে বিধাতা, এ কি হলো আমার সাথে? আমি কিনা আমার রাজ্যের রাজা, আমি কিনা আমার রাজ্যের রাজ কারাগারে বন্দী হয়ে গেলাম। আরে রাজ্যের মন্ত্রী বৌদ্ধ আমাকে পাগল সাজিয়ে ফেললো। আমি তো ওই মন্ত্রী আর ওই বৌদ্ধকে বড্ড বিশ্বাস করতাম, ভাবতাম ওরা ভালো মানুষ, আমার কাছের মানুষ, আমার বন্ধু। আর তাই তো আমি কখনো ভাবতে পারিনি, আর আমি তাই তো অন্ধের মতো ওদের উপর নির্ভর করতাম। কিন্তু ওরা ওরা যে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে, এটা তো কখনোই ভাবতে পারিনি। আমার রানীটাকে খুঁজে পাচ্ছি না, তার মানে কি ওরা ওরা কোনোভাবে আমার রানীর কোনো ক্ষতি করে দিয়েছে? কিন্তু ওরা তো কোনোভাবে বলছে না আমার রানীকে কি করেছে। ওরা আসলে আমার রানীকে বাঁচিয়ে রেখেছে কিনা সেটাও আমি জানি না। এদিকে আমি এভাবে পাগল হয়ে এই রাজ কারাগারে বন্দী হয়ে আছি। তার মানে কি এটাই ছিল আমার নিয়তি? আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম, আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেললাম, আর আমি এখন কিনা এইভাবে রাজ কারাগারে বন্দী। হে বিধাতা, তুমি আমাকে শক্তি দাও বিধাতা, তুমি আমাকে শক্তি দাও। তখনই হঠাৎ করে রাজামশাইয়ের শরীর খারাপ লাগতে শুরু করে। আমার শরীরটা হঠাৎ করে এত খারাপ লাগছে কেন? মাথাটার মধ্যে ও এত যন্ত্রণা করছে। তার মানে মন্ত্রী বলা কথাই ঠিক, যার কারণে আমার মাথাটা এত যন্ত্রণা করছে। তাহলে কি সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব? বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। ওদিকে রাজু তখনও নদীর পাড়ে বসে জলপরীর জন্য অপেক্ষা করে যেতেই থাকে, কিন্তু জলপরী তখনও রাজুর সাথে দেখা করতে না আসায় সে ভীষণ হতাশ হয়ে পড়ে। কই, এখনো তো আমার জলপরি এখানে আমার সাথে দেখা করতে এলো না। কতটা সময় আমি ওর জন্য অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু ও কেন আসছে না? ওর তো এতটা দেরি করার কথা না। রোজ তো ওই সময় ওই নদীর পাড়ে এসে আমার সাথে দেখা করে, তাহলে আজকে কেন এমনটা ঘটলো? আচ্ছা, জলপরি ভালো আছে তো? আমি আমি এক কাজ করি, আমি বরং জলপরীকে ডাকি। আমার বিশ্বাস জলপরি নিশ্চয়ই আমার ডাক শুনতে পাবে। জলপরি, জলপরি, তুমি কোথায়? জলপরি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জলপরি, জলপরি, আজ তুমি কেন আমার সাথে দেখা করতে এলে না? জলপরি, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। জলপরি, তুমি আমার সাথে দেখা করো। তোমার সাথে দেখা না করে আমি কোথাও যাব না। জলপরি। ওদিকে রাজুর ডাক জলপরীর কানে গিয়ে পৌঁছায়। মনে হচ্ছে কেউ আমাকে জলপরি জলপরি বলে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ওই নদীর উপর থেকে কেউ আমাকে বারবার ডেকে চলেছে, কিন্তু কিন্তু ওভাবে কে আমাকে ডাকছে? তাহলে কি রাজুই কি আমাকে এভাবে ডাকছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আজ আমি নদীর ওপরে যাইনি, তাই হয়তো বা রাজু এসে আমার জন্য অপেক্ষা করছে।
কিন্তু রাজু তো একজন সাধারণ মানুষ, ওর ডাকে আমি কেন এভাবে অস্থির হয়ে যাচ্ছি? কেন আমার মনটা এত উতলা হয়ে আছে? মনে হচ্ছে এক্ষুনি গিয়ে আমি রাজুর সাথে দেখা করে আসি। এর কারণ কি হতে পারে? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠুরিয়া ও জলপরি গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।